স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। ওকে। যে জায়গায় আমরা ছিলাম লাস্ট, বলছিলাম যে আহ, এই যে তোমার পারমুটিক প্রসেসে তুমি কি ইউজ করলে না, শোধক দ্যাট ইজ জলযুক্ত সোডিয়াম অ্যালুমিনিয়াম সিলিকেট, যেটাকে আমরা সংক্ষেপে আমরা Na2Z দিয়ে প্রকাশ করি, যে জেড মানে হচ্ছে ওই যে অ্যালুমিনিয়াম সিলিকেটের কমপ্লেক্সটা। এটা একটা একটা ভীষণ জটিল অজৈব লবণ। কি হয় না, এই যে তুমি কমপ্লেক্স ইনঅর্গানিক সল্টটা নিলে, সেটা নিজেদের সোডিয়াম প্লাস আয়নের সঙ্গে ওই যে হার্ড ওয়াটার যেটা আমাদের রয়েছে, সেখানে প্রেজেন্ট ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়ামের আয়নের কি করছে, এক্সচেঞ্জ ঘটাচ্ছে। আর এই যে জটিল লবণগুলো ছিল, যেমন প্রাকৃতিক জটিল লবণ মানে কোনগুলো বলো? জিওলাইট একটা ন্যাচারাল, আর পারমুটিট একটা হচ্ছে গিয়ে আর্টিফিশিয়াল, মানে ল্যাবে তৈরি করতে হয়। সেগুলোকে বলা হচ্ছে এই যে জিনিসটাকে ন্যাচারাল হলে তাকে জিওলাইট বলছি। আর আমি লিখে দিলাম এখানটা করে, যদি ন্যাচারাল বলে তার এক্সাম্পল হচ্ছে আমাদের জিওলাইট। আর যদি আর্টিফিশিয়াল বলে দেওয়া হয়, মানে যেটা আমরা ম্যান মেড ল্যাবে তৈরি হয়, তাকে আমরা কি বলছি, পারমুটিট। ঠিক আছে? কি হয় দেখো রিয়াকশনটা, Na2Z ছিল, তার সঙ্গে ধরে নাও তুমি ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়ামের পার্মানেন্ট হার্ডনেস ক্রিয়েট করা একটা সল্ট নিলে, ধরো MCl2 নিয়ে নিলে। কি হয়, যদি একটু চালাকি করে দেখো বুঝতে পারবে, এখানে দুটো Na আছে, এখানে দুটো Cl আছে। অ্যাজ এক্সপেক্টেড দুটো NaCl বেরিয়ে চলে যাবে, এখান থেকে M পড়ে থাকছে আর এখান থেকে Z পড়ে থাকছে। তাহলে MZটা কিন্তু বেরিয়ে যাচ্ছে। আমরা এখানে এমটা কি ধরেছিলাম বলো তো একবার? আইদার ক্যালসিয়াম হতে পারে, অথবা কে হতে পারে, ম্যাগনেসিয়াম হতে পারে। তার মানে এইটা ছিল আমাদের কোনটা বলো তো? এটা ছিল আমাদের সোডিয়াম জিওলাইট। সোডিয়াম জিওলাইট, এটা সেই জলে উপস্থিত ক্ষরতা সৃষ্টিকারী সল্টটা। এটা আমাদের তৈরি হয়ে গেল, এই জিনিসটা তৈরি হলো ক্যালসিয়াম और ম্যাগনেসিয়াম জিওলাইট তৈরি হয়। তাহলে প্রশ্ন আসছে যে তুমি এই যে প্রসেসটা চালালে, তাহলে পারমুটিরটাকে তুমি কি করে পুনরুদ্ধার করবে? বলছে কিছুদিন ব্যবহারের পর পারমুটিটের যে পাওয়ার, কি পাওয়ার না, এই সমস্ত পিউরিফিকেশন করার প্রসেসটা সেটা কিন্তু কমে যাবে। কেন না, তোমার তো অ্যাকচুয়ালি এর রিসোর্স ছিল কি, Na2Z। বারে বার দেখছো এনেটা বেরিয়ে চলে যাচ্ছে ক্লোরিনের সঙ্গে, তাহলে অ্যাকচুয়ালি Na2 এই সোডিয়ামের সংখ্যা তো কমে যাচ্ছে। তাই আমরা কি করব, যে পারমুটিতে যে স্টকটা ছিল, পারমুটিতে যে স্টক ছিল, আমরা সেখানের মধ্যে 10% NaCl খুব স্লোলি, ধীরে ধীরে আমি তার মধ্যে চালনা করে দেবো। তাহলে কি হবে দেখো, আমাদের অ্যাকচুয়ালি প্রসেসটা চালানোর পরে MZ দ্যাট ইজ ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়ামের একটা জিওলাইট তৈরি হয়েছিল। তার মধ্যে যদি আমি NaCl চালিয়ে দিই, তাহলে দেখো কি তৈরি হচ্ছে, দেখো তো একবার, Na2Z প্লাস MCl2। তুমি তো একটু আগেই বললে এখানে M মানে ক্যালসিয়াম অর ম্যাগনেসিয়াম। তাহলে দেখো আমার যেটা দরকার ছিল, অর্থাৎ সোডিয়াম জিওলাইটটা আবার ফিরে চলে এসছে। তাহলে প্রসেসটাকে, তাহলে এটা সে আবার আম, নতুন করে লাইফ ফিরে পেলো, তাই তো? আবার কাজ করতে পারবে। তাহলে বলো বুঝতে পারলে কিনা পুরো প্রসেসটা? পুরো প্রসেসটা বুঝতে পারলে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এর সুবিধা কি বলো তো? এর সুবিধা হচ্ছে গিয়ে, তুমি এই প্রসেসের সাহায্যে তুমি
টেম্পোরারি হার্ডনেস সেটাও দূর করতে পারবে। পার্মানেন্ট হার্ডনেস সেটাও দূর করতে পারবে। প্লাস ভীষণ লো কস্ট, খুব কম খরচে হয়ে যায়, তাহলে সাধারণ মানুষের জন্য এটা খুব ভালো অ্যাপ্লিকেবল আর কি। বেশ, পারমোটিট পুরোটা হয়ে গেল, আর কিছু নেই। ক্লিয়ার? এবার আমরা করব রেজিন, করব রেজিনটাও শিখে নিই আমরা। আমরা কি ইউজ করে করছি হচ্ছে, আমি লিখে দিলাম আয়ন এক্সচেঞ্জ রেজিন। কিন্তু ব্যাপারটা দেখো একবার, ভীষণ একটা বড় সাইজের অণু বিশিষ্ট যে সমস্ত অর্গানিক কম্পাউন্ডগুলো জলের হার্ডনেস দূর করার জন্য ব্যবহৃত হয় সেইগুলোকে রেজিন বলা হয়। তার মানে একটা অর্গানিক কম্পাউন্ড, এটা কিন্তু ইনঅর্গানিক নয়। আগেরটা পারমোটিকটা কিন্তু ইনঅর্গানিক, সেটা কি হলো বলো তো, একটা অর্গানিক কম্পাউন্ড হলো, প্লাস এর মধ্যে একটা বিশাল বড় সাইজের অণু বিশিষ্ট, এটা সাইজে অনেক বড় হয়, মানে আমি লিখে দিলাম এদের সাইজটা অনেক বড় হয়। কি হয় না, এরা হার্ডনেস দূরীকরণে কাজে লাগে, এগুলোকে আমরা রেজিন বলছি। তাহলে রেজিন অ্যাকচুয়ালি একটা অর্গানিক কম্পাউন্ড। ওকে, এগুলি জিওলাইট অপেক্ষা অধিক কার্যকরী। তাহলে রেজিন ইজ বেটার দেন জিওলাইট কিসের ক্ষেত্রে? এফেক্টিভনেস কার বেশি? অবভিয়াসলি রেজিনের বেশি হয় কম্পেয়ার টু জিওলাইট। কারণ কেন হয়? কারণ এই রেজিনগুলো একই সঙ্গে কোনো একটা হার্ড ওয়াটারে প্রেজেন্ট সোডিয়াম বলো, ক্যালসিয়াম বলো, ম্যাগনেসিয়াম, এবং তাদের অ্যানায়নিক পার্ট, দ্যাট ইজ তোমার হচ্ছে গিয়ে ক্লোরাইড, সালফেট, বাইকার্বনেট, সবাইকে দূর করতে পারে। ঠিক আছে, তার মানে ব্যাপারটা হলো আগেরটা শুধু ক্যাটায়ন, দেখো তাকিয়ে একবার, আগেরটা শুধু দেখো ক্যাটায়নকে ঘিরেছে, এই দেখো লজিকটা, ক্যাটায়নকে ধরে নিয়েছে আগেরটা, এই যে এম প্লাসটা। কিন্তু এক্ষেত্রে কিন্তু দেখো তাকিয়ে একবার, কি বললাম, রেজিন কিন্তু বোথকে রিমুভ করতে পারে। বোথ মানে, তার মানে তুমি বলে দিচ্ছ যে যে আয়ন এক্সচেঞ্জ রেজিন নিচ্ছ, আয়ন এক্সচেঞ্জ রেজিন ক্যান রিমুভ, যদি কোনো সোডিয়াম আয়ন থাকে, যদি কোনো ক্যালসিয়াম আয়ন থাকে, যদি কোনো ম্যাগনেসিয়াম আয়ন থাকে, বা যদি তাদের কোনো পার্টনার, দ্যাট ইজ হচ্ছে কি আমাদের ক্লোরাইড, সালফেট বা বাইকার্বনেট এক্সেট্রা, কিন্তু একই সঙ্গে দূর করতে পারে। তাই এরা কিন্তু মোর এফেক্টিভ দেন আমাদের কি বললাম এখনই, জিওলাইট। ওকে, দিয়ে এইভাবে তাহলে এইগুলোকে রিমুভ করার পরে তুমি যে ওয়াটারটা পাবে, রিমুভ করার পরে যে ওয়াটারটা পেলে তাকে আমরা বলছি ডি আয়োনাইজড ওয়াটার। সমস্ত আয়নকে তো সরিয়ে নিয়েছে, তাই ডি আয়োনাইজড ওয়াটার বলেছে, অর বলছে যে ডি মিনারেলাইজড ওয়াটার, খনিজ মুক্ত জল। যদিও এই জল খেয়ে আমাদের লাভ নেই, কারণ আমার তো ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম খাওয়ার জন্যই জলটা ইনটেক করি। ব্যাপারটা বুঝতে পারলে কেন বেশি এফেক্টিভনেস কম্পেয়ার টু জিওলাইট ক্লিয়ার হয়েছে সকলের? হ্যাঁ স্যার। ওকে, স্যার তাহলে পারমাণবিক পদ্ধতিটার থেকে রেজিন পদ্ধতিটা বেশি এফেক্টিভ? বেশি এফেক্টিভ। পারমোটিক শুধু ক্যাটায়নকে রিমুভ করতে পারে, রেজিন ক্যাটায়ন ও অ্যানায়ন বোথকে রিমুভ করে দিয়ে একটা ডিআয়োনাইজড ওয়াটার তৈরি করে। ওকে, এটা এই পিডিএফে সব পেয়ে যাবে। এরপরে দেখো, তাহলে দুটো দুটো টাইপের রেজিন হয়, একটা হচ্ছে ক্যাটায়ন এক্সচেঞ্জ করবে এমন রেজিন, আর একটা হচ্ছে অ্যানায়ন এক্সচেঞ্জ করবে এমন রেজিন। তাহলে ক্যাটায়ন এক্সচেঞ্জ রেজিন, আর একটা হচ্ছে আমাদের কি বললাম, অ্যানায়ন এক্সচেঞ্জ রেজিন। দেখো কোনটা কি রকম ভাবে বলছি আমি। ক্যাটায়ন এক্সচেঞ্জ রেজিন মানে তোমার এই যে কমপ্লেক্স, তুমি একটা অর্গানিক মলিকুল নিলে,
যাতে একটি বিশাল বড় সাইজের হাইড্রোকার্বন মানে আর পার্ট থাকবে, তার সঙ্গে কোনো একটা আম্লিক গ্রুপ থাকতে হবে। আম্লিক গ্রুপ মানে একটা আটটা ভীষণ একটা বড় গ্রুপ একটা, তার সঙ্গে হয় SO3H থাকতে হবে, অথবা এই আর এর সঙ্গে COOH গ্রুপ থাকতে হবে। অর্থাৎ কোনো একটা কি গ্রুপ বললাম, একটা অ্যাসিডিক গ্রুপ, দ্যাট ইজ অ্যাসিডিক পার্ট কিন্তু আর এর সঙ্গে থাকতে হবে। প্রশ্ন হচ্ছে কেন? কারণ এই যে তুমি অ্যাসিড কটাকে বললে, এই অ্যাসিডগুলো থেকে কি বেরিয়ে যাবে দেখো তো একবার, এরকম এই H প্লাসগুলো বেরিয়ে যাচ্ছে। তাহলে এই H প্লাস যে বেরিয়ে যাবে, তাহলে ওই যে জলে উপস্থিত সোডিয়াম ম্যাগনেসিয়াম বা ক্যালসিয়ামের আয়নগুলো এর দ্বারা অ্যাটাচড হয়ে যাবে। কথাটা বুঝতে পারলে কি টেকনিকটা? এটা তো প্লাস পার্ট, এটা তো মাইনাস পার্ট, তাহলে যে H প্লাস বেরিয়ে যাবে, তাহলে এই মাইনাস পার্টটা তখন জলে যে উপস্থিত থাকবে, জলে কারা উপস্থিত থাকবে? সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম বা যারা ধাতুগুলো থাকবে, তাদেরকে এরা ট্রাপ করে নেবে এই মাইনাস চার্জ দিয়ে। তাহলে সেটা তো আটকে গেল। তাহলে তুমি রিমুভ করতে পসিবল হলে জল থেকে, তাই পিউরিফিকেশন করতে পারলে। প্রসেসটা বুঝতে পারলে কিভাবে হয়? হ্যাঁ স্যার। ওকে, আরেকটা দেখো, তোমাদের রয়েছে অ্যানায়ন এক্সচেঞ্জ রেজিন। অ্যানায়ন এক্সচেঞ্জ রেজিন মানে হচ্ছে গিয়ে এটাও একটা কমপ্লেক্স একটা অর্গানিক মলিকুল, যাতে কোনো একটা বেসিক পার্ট অর্থাৎ OH মাইনাস আয়ন কি করছে না প্রেজেন্ট থাকবে। কিভাবে থাকবে দেখো তো, আর NH3 প্লাস OH মাইনাস। তাহলে যখন কোনো অ্যানায়নিক পার্ট আসবে, তখন সে কি করবে? এই বন্ডটা ব্রেক করবে, OH-টা বেরিয়ে যাবে, আর অ্যানায়নটাকে তার জায়গায় ট্রাপ করে নেবে। কথা বুঝতে পারলে? কোন কোন অ্যানায়নগুলোকে ট্রাপ করতে পারে বলো তো? হয় ক্লোরাইডকে ট্রাপ করবে, কিংবা সালফেটকে ট্রাপ করবে, কিংবা বাইকার্বনেটকে ট্রাপ করবে। বলো বুঝতে পারলে কিনা? তাহলে ক্যাটায়ন আর অ্যানায়নকে কি করে সিম্পলি প্রকাশ করব, বুঝতে পারলে? এটা ক্যাটায়ন এক্সচেঞ্জ রেজিনকে প্রকাশ করার মাধ্যম, এটা অথবা এটা, এটা অ্যানায়ন এক্সচেঞ্জ রেজিনকে প্রকাশ করার মাধ্যম। বলো, কোনো সমস্যা এটুকু নেই আশা করি। এবার দেখো কি করে এদের ওয়ার্কিং প্রিন্সিপালটা দেখো কি করে কাজ করে এরা। দেখো যে তুমি ওই যে জলের মধ্যে ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম ধরো 2+ কন্ডিশনে আছে, এখানে M মানে কি বললাম? ক্যালসিয়াম অর ম্যাগনেসিয়াম। ঠিক আছে, এখানে তুমি কি চালাচ্ছ? RSO3H। এটা কি আমাদের? ক্যাটায়ন এক্সচেঞ্জকারী রেজিন। তোমার মতে কি বলছে? এখান থেকে H প্লাস বেরোবে, কিন্তু একটা প্লাস বেরোচ্ছে এখান থেকে, এখানে দুটো মাইনাস আছে। তাহলে অ্যাকচুয়ালি দুটো প্লাস বেরোনোর কথা, তাই এখানে 2 দিয়ে ব্যালেন্স করব। তাহলে অ্যাকচুয়ালি কটা H প্লাস বেরিয়ে গেল বলো? দুটো। থাকলো পড়ে কি এখানটা করে তাহলে আমাদের RSO3 হোল টুয়াইস M। বা তুমি বললে স্যার বুঝতে পারলাম না এখানটা করে ফর্মুলাটা কি করে আসলো, চেক করে নাও একবার। দেখো M এর ভ্যালেন্সি 2, কি করে বলছিলাম? এই দেখো 2 প্লাস, প্লাস সাইন উঠিয়ে দাও। আর RSO3 অর্থাৎ অ্যানায়নিক পার্টটার ভ্যালেন্সি দেখো লেখা আছে মাইনাস, মাইনাস মানে শুধু 1। একটু ক্রিস ক্রস করে দাও, দেখো কি চলে আসছে, RSO3 হোল টুয়াইস M। বলো বুঝতে পারলে কিনা? এরকম করে সমস্ত ক্যাটায়নগুলোকে আমরা এক্সচেঞ্জ করে নিতে পারি। আর যদি সেটা উল্টোটা হয়, অর্থাৎ অ্যানায়নের ক্ষেত্রে কীভাবে হবে বলো? আমাদের অ্যানায়নের ক্ষেত্রে হয় ক্লোরিন প্রেজেন্ট আছে বা সালফেট প্রেজেন্ট আছে পার্মানেন্ট হার্ডনেসে। অ্যানায়ন এক্সচেঞ্জকারী রেজিনটাকে আমরা কীভাবে লিখি? RNH3 প্লাস OH মাইনাস। তাহলে দেখে নাও, এখানেও একটা মাইনাস, এখানেও একটা মাইনাস, কোনো সমস্যা নেই। এখান থেকে জলের মধ্যে দিয়ে OH মাইনাসটা বেরিয়ে চলে যাবে, কিন্তু এই রেজিনেকে আটকে যাবে RNH3 প্লাস Cl মাইনাস। তাহলে Cl মাইনাস দেখো ট্রাপ হয়ে গেছে রেজিনে। বা যদি তুমি সালফেট নাও, তার ক্ষেত্রেও তোমার তো রেজিনটা একই,
আর NH3 প্লাস OH মাইনাস। এইখানে প্রবলেম আছে, এখানে একটা মাইনাস, দুটো মাইনাস, তাই দুটো করার জন্য 2 দিয়ে দাও। তাহলে কি বেরিয়ে গেল বলো তো, 2OH মাইনাস বেরিয়ে গেল। আর RNH3 পার্টটা কটা আছে, অ্যাকচুয়ালি দুটো আছে, আর তার সঙ্গে কি যুক্ত হলো আমাদের সালফেট ট্রাপ হয়ে গেল। বলো বুঝতে পারলে কি না? হ্যাঁ স্যার। তাহলে আগের বারের জন্য শুধুমাত্র H প্লাস জলে আসছিল, আর এখন কি আসছে, শুধুমাত্র OH আসছে জলে, বাদ বাকি সব তো আটকে গেছে রেজিনে। তাহলে তুমি বলছো যে ওই H প্লাস আর OH মাইনাস যেগুলো জলীয় মাধ্যমে নির্গত হচ্ছে, তারা জুড়ে গিয়ে আমাদের কি তৈরি করছে বলো তো, জল তৈরি করছে। এটাকে আমরা কি বলি, ডিআয়োনাইজড ওয়াটার। কারণ H প্লাস আর OH মাইনাস বাদ দিয়ে কোনো আয়নিত প্রেজেন্ট নেই, তাই আমরা বলছি ডিআয়োনাইজড ওয়াটার। ক্লিয়ার হয়েছে? বলছি যে সমস্যা হচ্ছে স্যার কি, আগের ইকুয়েশনটা, স্যার আগের ইকুয়েশনটা একটু বলবেন, ওরা 2 - কোথায় আটকে গেল? বুঝতে পারলাম না, বলো। স্যার আগের ইকুয়েশনে যে এস/4 2 আছে, ওটার থেকে যে ইকুয়েশনটা হয়ে এস/4 হয়ে গেল শুধু, ওটা আমার জায়গাটা একটু বলবেন। এদিকে তাকিয়ে দেখো, এখানে RNH3 আছে, যেটা চার্জ শুধুমাত্র +1, মানে ভ্যালেন্সি 1। আর SO4 এর চার্জ দেখো 2 মানে ভ্যালেন্সি 2। এভাবে তুমি ক্রিস ক্রস করে দাও, কি হয়ে যাচ্ছে, RNH3 টোটালটার তলায় কত আসছে, 2, আর বাকিটা হয়ে যাচ্ছে SO4। দেখো ফর্মুলাটা, স্ট্রাকচারটা করে নিলাম, ঠিক আছে? হ্যাঁ স্যার। এবার প্রশ্ন হচ্ছে, এই যে আয়নমুক্ত জল ডিআয়োনাইজড ওয়াটারটা পেলে, বলছি যে পাতিত জলের মতোই কিন্তু তুমি বিশুদ্ধ এবং পাতিত জলের পরিবর্তে ব্যবহার করতে পারো। কিন্তু একটা প্রবলেম আছে, কি প্রবলেম বলো তো, এই যে জলটা পেলে এই জলের সামান্য জৈব ইমপিউরিটিস, অত অর্গানিক ইমপিউরিটিস এবং কোনো তোমার জীবাণু থাকতে পারে। অ্যাকচুয়ালি বিভিন্ন শিল্পে বা ল্যাবরেটরিতে এই জল ব্যবহার করা হয়, আর ডিআয়োনাইজার যন্ত্রেও কিন্তু আয়নমুক্ত জল প্রসেস করে নেওয়া হয়। এটুকু এক্সট্রা ইনফরমেশন, আর কিছু নেই, মুখে বললাম, যখন শুনবে রেকর্ডিংটা আরেকবার নোট ডাউন করে নেবে। আমি আর ছবি আঁকার প্রয়োজন বোধ করলাম না, কারণ ছবি এঁকে বোঝালে তাড়াতাড়ি হতো, কিন্তু আমি যে রিয়াকশনগুলো বুঝে গেছে এটাতেই আশা করি তোমার প্রবলেম ক্লিয়ার হয়ে যাবে। এবার তোমার প্রশ্ন হচ্ছে, এইভাবে ব্যবহার করতে করতে তো একটা টাইম পরে এই আয়ন এক্সচেঞ্জ রেজিনগুলোর কার্যকারিতা অর্থাৎ ওয়ার্কিং এফিসিয়েন্সি কমে যাবে। তাহলে আমি কি করে তাকে আমি রিজেনারেট করব, বাঁচাবো কি করে? তুমি বলে কাজ করি স্যার, কি করছিল, ধরো এই জিনিসটা যদি ক্যালসিয়ামকে ইনটেক করে তাহলে এরকম একটা কমপ্লেক্স বানাচ্ছিল, কিন্তু তোমার দরকার RSO3H, তাহলে H দেবে এমন কাউকে নিয়ে নাও। দেখো সামান্য অ্যাসিড ঢেলে দাও, যেই অ্যাসিড ঢেলে দিলে তোমার তৈরি হয়ে গেল RSO3H প্লাস ক্যালসিয়াম 2+ বেরিয়ে যাচ্ছে, আর দুটো ক্লোরিন বেরিয়ে যাবে। এরা তো ক্যালসিয়াম ক্লোরাইড হয়ে যাবেই, কিন্তু আমার যে রেজিনটা সেটাকে আমি ফিরে পেয়ে গেলাম। আর একটা কথা তুমি বলে, স্যার তাহলে আমি অ্যানায়ন এক্সচেঞ্জ রেজিনকে কি করে ফিরে পাবো? অ্যানায়ন এক্সচেঞ্জ রেজিনে OH ছিল, কিন্তু এখন ক্লোরিন বা সালফেট চলে এসছে, তাকে বাঁচানোর জন্য OH দিতে হবে। তাহলে OH দিতে গেলে আমি এক কাজ করি, NaOH দিয়ে দিই, সামান্য করবো NaOH মানে Na প্লাস OH মাইনাস। দেখো আবার ফিরে চলে আসবে, অর্থাৎ RNH3 প্লাস, তার সঙ্গে Cl কে সরিয়ে দিয়ে OH মাইনাস চলে আসবে, আর আমাদের পড়ে থাকবে কি, নুন, অর্থাৎ NaCl। NaCl অ্যাকচুয়ালি ওই মিডিয়ামে নিশ্চয়ই জোড়া থাকবে না, ভেঙেই থাকবে, Na প্লাস আর Cl মাইনাসে ডিসোসিয়েট করে থাকবে। এর ইউটিলিটি কি বলতো, এই পদ্ধতিতে জলের যে কোনো টেম্পোরারি এবং পার্মানেন্ট হার্ডনেস দুটোই দূর করা যায়। মোটামুটি এই দুটো হলো। এবার বলো এইটুকুতে কোনো কারো সমস্যা আছে নাকি, দুটো রেজিন কি করে ব্যবহার করলাম বুঝতে পারলে কিনা, কারো কোনো ফর্মুলায় কোনো প্রবলেম? স্যার আয়ন এক্সচেঞ্জ প্রসেসটা একবার বলবেন? আয়ন এক্সচেঞ্জ টোটালটা বলবো আর একবার? হ্যাঁ স্যার, আমার নেটওয়ার্কটা চলে গিয়েছিল তখন। একবার দেখে নিও একবার।
বলে দিচ্ছি একবার, কিন্তু গোটাটা 15 মিনিট ধরে পড়ালাম এটাকে আমি, না? দেখো একবার, আমি রেজিনের ব্যাপারটা পারমুট প্রসেসের আগে অব্দি বললেই হবে। পারমুটের তো আগেই হয়ে গেছে, এইখান থেকে তোমাকে ওটা আগে অব্দি বলুন। এই যে আমি বললাম যে আয়ন এক্সচেঞ্জ রেজিন কেন, আমি পুরোটা বলে সবাই দেখে নাও। আয়ন এক্সচেঞ্জ রেজিন হচ্ছে একটা অর্গানিক কম্পাউন্ড। ফার্স্ট, রেজিন হচ্ছে একটা জৈব যৌগ, যার মধ্যে কোন একটা আর পার্ট থাকে, কোন একটা কি পার্ট থাকে বললাম, আর পার্ট থাকে, যে আর পার্টটার সাইজটা অনেকটা হ্যাঁ, বড়। এটা নয়। আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি শুনে নাও, ঠিক আছে? ঠিক আছে স্যার। আয়ন এক্সচেঞ্জ রেজিনের অ্যাক্টিভিটি জিওলাইটের থেকে অনেক বেশি, দ্যাট ইজ এফেক্টিভনেস। কেন না, জিওলাইট ক্যান রিমুভ অনলি ক্যাটায়নস, শুধু ক্যাটায়নকে রিমুভ করতে পারে। অপরদিকে তাকিয়ে দেখো, রেজিন ক্যান রিমুভ Na plus, Ca2 plus, Mg2 plus, etc. cations, also Cl minus, sulfate, SO4 2 minus, bicarbonate, that is HCO3 minus, etc. anions। যেহেতু বোথ ক্যাটায়ন ও অ্যানায়ন দুটোকে রিমুভ করতে পারে, তাই আমরা বলতে পারি যে আম, এর এফেক্টিভনেস জিওলাইটের থেকে অনেক বেশি। ওকে, যখন এই অ্যানায়ন ও ক্যাটায়নগুলো রিমুভ হয়ে গেল, তখন তুমি যে জলটা পেলে, সেই জলটার মধ্যে আফটার রিমুভিং কি থেকে গেল বলো, আফটার রিমুভিং শুধুমাত্র থাকলো একদিক থেকে এইচ প্লাস আর অন্য দিক থেকে ওইচ মাইনাস। এখনই বুঝে এলে, সেটা দিয়ে আমাদের জল তৈরি হচ্ছে, যাকে আমরা কি বলছি, ডি আয়োনাইজড অর ডি মিনারেলাইজড ওয়াটার। কি হয়, দুটো টাইপের এক্সচেঞ্জ হয়, একটা ক্যাটায়ন এক্সচেঞ্জ রেজিন, একটা অ্যানায়ন এক্সচেঞ্জ রেজিন। ক্যাটায়ন এক্সচেঞ্জ রেজিনের মধ্যে তার জেনারেল ফর্মুলা কি, RSO3H অথবা RCOOH। কি হয় না, কেন এরকম নেওয়া হলো, এই ক্যাটায়ন এক্সচেঞ্জ রেজিন থেকে H প্লাসটা বেরিয়ে গেলে, সেখানে ওই যে মানে আমাদের স্যাম্পেলের মধ্যে থাকা ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়ামকে ওরা ট্রাপ করে নেবে, যে মিডিয়ামে শুধুমাত্র কি পড়ে থাকবে, H প্লাস বেরিয়ে যাবে। তাহলে এটাকে অ্যাসিডিক পার্ট নেওয়া হচ্ছে। আর অ্যানায়ন এক্সচেঞ্জ রেজিনের জেনারেল ফর্মুলা হচ্ছে NH3 প্লাস OH মাইনাস। এখানে কি হবে, যে এই যে OH মাইনাসটা আছে, সেটা এক্সচেঞ্জ করবে উইথ দ্য অ্যানায়ন্স প্রেজেন্ট দেয়ার, সেটা ক্লোরাইডই হোক, সালফেটই হোক, আর বাইকার্বনেটই হোক। এবার আমরা ওয়ার্কিং প্রিন্সিপালটা বুঝে নিই একবার, যে বললাম যে কোন একটা ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়ামের যদি সল্ট নেওয়া হয়, সেটা M2 প্লাসে আছে, সেটাতে যখন আমি রিয়াকশন করাবো উইথ দ্য ক্যাটায়ন এক্সচেঞ্জ রেজিন, তখন দেখো এখান থেকে একটা H প্লাস বেরোলে তো এই 2 প্লাসকে স্যাটিসফাই করতে পারছে না, তাই আমি এখানে 2 দিয়ে ব্যালেন্স করলাম, এবং তার করসপন্ডিং ইকুয়েশনটা এখানে আমি দেখো লিখে দিয়েছি কি করে এই ফর্মুলাটা এসেছে। ওকে, তাহলে এখানে RSO3 হোল টুয়াইজ M এবং 2H প্লাস, তাহলে মিডিয়ামে বেরিয়ে গেল 2H প্লাস। আর এই দেখো মেটালটা অর্থাৎ ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম ট্রাপ হয়ে গেছে কোথায় না, আয়ন এক্সচেঞ্জ যে বেডটা আছে, সে বেডে আটকে গেছে, ঠিক আছে। আর পরে দেখো অ্যানায়ন এক্সচেঞ্জ রেজিনটার দিকে তাকাও, ক্লোরাইড বা সালফেট যে অ্যানায়নই নাও না কেন, তোমাকে দেখতে হবে চার্জ ব্যালেন্স করে, এখানেও একটা মাইনাস, এখানেও একটা মাইনাস, তাই ব্যালেন্স হয়ে যাবে। OH কে সরিয়ে দেবে অর্থাৎ রিমুভ করে দেবে, আর ক্লোরাইডটা অ্যাটাচড হয়ে যাবে। আর যদি SO4 এর সঙ্গে রিয়াকশন করাও, SO4 2 মাইনাস, তাহলে এখানে OH কটা লাগবে মোট, OH লাগবে মোট দুটো OH রিমুভ হয়ে যাচ্ছে, বাদ বাকিটা অ্যাটাচড হয়ে যাচ্ছে। কি করে ফর্মুলাটা এলো আমি এখানে একজনের জন্য বললাম, একবার দেখে নাও। আর তাহলে যদি এখান থেকে চলে আসে, তাহলে শুধুমাত্র ওপরের রিয়াকশন থেকে তুমি কি রিমেনিং পার্ট পাচ্ছ বলো, ওপরের রিয়াকশন থেকে শুধুমাত্র তুমি রিমেনিং পার্ট পাচ্ছ H প্লাস, এখান থেকে পেলে OH মাইনাস, তাহলে দুটো জুড়ে গেলে আমাদের তৈরি হচ্ছে জল তৈরি হচ্ছে, যাকে আমরা ডিআয়োনাইজড ওয়াটার বলছি। এরকম করে আয়ন এক্সচেঞ্জ রেজিন কাজ করতে করতে একটা টাইম পরে তার কার্যকারিতাটা কি হবে, বিলুপ্ত হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তখন তাকে যদি পুনরুদ্ধার করতে হয়, তাহলে কাজ করো, ক্যাটায়ন এক্সচেঞ্জ রেজিনকে যদি পুনরুদ্ধার করতে চাও, ক্যাটায়ন এক্সচেঞ্জ রেজিনকে পুনরুদ্ধার করতে চাইলে তার মধ্যে সামান্য পরিমাণে অ্যাসিড দিয়ে দাও, তাহলে কি হবে, এই যে H প্লাসটা এখানে চলে যাবে আর ক্লোরিনটা বেরিয়ে এখানে চলে যাবে। তাহলে আমাদের দেখো আগের যে রেজিনটা ক্যাটায়ন এক্সচেঞ্জ রেজিন, সেটা ফিরে চলে এলো। আর অ্যানায়ন এক্সচেঞ্জ রেজিন করতে চাইলে কি করতে হবে, আমাকে একটা ওই OH মাইনাস ওয়ালা পার্ট অর্থাৎ বেসিক পার্ট নিয়ে নেবো একটা, OHটা কি হবে এইখানে চলে যাবে, আর ক্লোরিনটাকে সরিয়ে সোডিয়ামের পাশে দিয়ে দেবে। তাহলে দেখো আবার আমি অ্যানায়ন এক্সচেঞ্জ রেজিনটা ফিরে পেয়ে গেলাম। বলো এইটুকু বুঝতে পারলে কিনা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। মানে একদম ফার্স্ট স্লাইডটা একটু নিয়ে যাবেন।
এটা না এর আগে? তোমাকে স্যার ওই পারমুট প্রসেসের আগে। এটাই ফার্স্ট স্লাইড। স্যার ওই আয়ন এক্সচেঞ্জ প্রসেসের এই যে সিএ প্লাস টু আর এমডি প্লাস টু এই ব্যাপারে একটু বলে দিন ব্যাস। কোনটা বুঝতে পারছি না। স্যার পারমুট প্রসেসের আগে একটা সিএ প্লাস টু আর এমডি প্লাস টু আছে। আমি তো এইখান থেকেই লিখতে শুরু করেছি, আমি তো আর এইখানটা করে এইটা। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ ওটা। এটা বলতে চাইলাম যে যদি ক্যালসিয়ামের কোনো সালফেট বা ক্লোরাইড আর ম্যাগনেসিয়ামের কোনো সালফেট বা ক্লোরাইড থাকে তাহলে পার্মানেন্ট হার্ডনেস তৈরি হয়। এটা তো আগের দিনই পড়িয়েছিলাম। এবার ঠিক আছে স্যার, একটু থাকবে। পারমুটির পদ্ধতিতে কি হয়? পারমুটির পদ্ধতিতে শুধুমাত্র এই যে প্লাস অ্যান্ড প্লাসগুলো এক্সচেঞ্জ হয়, আর কিছু হয় না। হ্যাঁ, আচ্ছা স্যার, বুঝতে পেরেছি। পড়াচ্ছি, বোঝা গেছে? আর কারো কিছু প্রবলেম? সবার ঠিক আছে? আবার দেখো একবার হ্যাঁ স্যার। তাহলে তোমাদের হিসেব মতো তাহলে আমাদের দেখো এই আয়ন এক্সচেঞ্জ প্রসেসটা পুরোটা হয়ে গেল। এই রিমুভাল অফ হার্ডনেস বাই পারমুটির চলে এসছে আমাদের। ঠিক আছে, ক্যালগনটা আগের দিন করে দিয়েছি। ঠিক আছে, যদি দরকার পড়ে লাস্টে আমি এই দুটো করে দেবো, টোটাল হার্ডনেসের ক্যালকুলেশন বাই ইডিটিএ মেথড, আর দেখো ফসফেট কন্ডেনসেশন। ওকে, আর দেখো কিছু নেই, মোটামুটি চ্যাপ্টারটা হয়ে গেছে। এটা বুঝতে পারলে সকলে? হ্যাঁ স্যার। ওকে, এবার একটা প্রশ্ন তোমাদের সলভ করাবো। এই জিলেটের কোশ্চেনটা একবার দেখো। সম্ভবত 70 থেকে কোশ্চেন শুরু হচ্ছে তোমাদের। আমি গোটা 10 মতো করিয়ে দিই এখন। একটু ইজি থেকে শুরু করি, দেন তারপরে একটু একটু অ্যানালিসিস করার চেষ্টা করো একবার তোমরা, যে দেখো এই প্রশ্নটা কোথা থেকে দিয়েছে, তাহলে ওই টেস্টটা বুঝতে পারবে। এটা দিয়েছে অ্যাটমিক স্ট্রাকচার থেকে, তাই তো? দেখো তোমাকে এনার্জি জানতে চেয়েছে, হ্যাঁ কি না? দেখো তোমাকে দিয়েছে রেডিয়াস দিয়ে দিয়েছে, থার্ড রেডিয়াস জানতে চেয়েছে, মানে এটাও আমাদের কোথা থেকে প্রশ্ন দিয়েছে? অ্যাটমিক স্ট্রাকচার। সবাই ধরতে পারছো? দেখো এখানে গ্রাউন্ড স্টেট অফ কপার ইলেকট্রনিক কনফিগারেশন জানতে চেয়েছে, মানে এটা প্রশ্নটা আমাদের অ্যাটমিক স্ট্রাকচারে। তারপরে দেখো একবার যে এটা তুমি দুটো জায়গা থেকেই বলতে পারো যে এটা বেসিক কনসেপ্টস অফ কেমিস্ট্রি থেকেও বলতে পারো বা ইলেকট্রোকেমিস্ট্রি থেকেও বলতে পারো। বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি অর ইলেকট্রোকেমিস্ট্রি। কারণ দেখো শুধু অ্যাভোগাড্রো দিয়ে কনসেপ্ট চালালে হবে না, অ্যাকচুয়ালি আর একটা কনসেপ্ট লাগাতে হবে। করে দিচ্ছি, তুমি বুঝতে পারবে। এইটা দেখো থেকে দিচ্ছে, দেখো তো অ্যাটমিক স্ট্রাকচার। এটা দিচ্ছে বন্ড ডিসোসিয়েশন এনার্জি, মানে কেমিক্যাল বন্ডিং। এটা দিচ্ছে সিগমা অ্যান্ড পাই দিচ্ছে, এটাও কেমিক্যাল বন্ডিং। এটা তোমার দিচ্ছে ইকুইলিব্রিয়াম চ্যাপ্টার থেকে দিচ্ছে। এটা তোমাকে দিচ্ছে কনসেন্ট্রেশন টার্ম। তারপরে তোমাকে দেখো দিচ্ছে ইকুইলিব্রিয়াম চ্যাপ্টার। সবাই ধরতে পারছো প্রশ্নগুলোকে? হ্যাঁ স্যার। এটা দিচ্ছে কেমিক্যাল বন্ডিং, এটা দিচ্ছে ইকুইলিব্রিয়াম, এটা দিচ্ছে কেমিক্যাল বন্ডিং, এটা হচ্ছে আমাদের অর্গানিক পার্ট থেকে দিচ্ছে। অর্গানিক পার্ট তুমি এটাকে কেমিক্যাল বন্ডিং থেকেও করে দিতে পারবে। তারপরেরটা পিওর অর্গানিক থেকে দিচ্ছে। এদিকে দেখো একবার, এটা দিচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার, এটাও দিচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার।
তারপরে তোমার যে ইকুইলিব্রিয়াম, লাস হাতেলিয়ার প্রিন্সিপাল, তারপরে তোমাকে দেখো যেটা আমি পড়াইনি এখনো, মেটালার্জি, তারপরে তোমাকে দিচ্ছে ইকুইলিব্রিয়াম। প্রশ্ন অ্যানালিসিস করে কি বুঝলে বলো একবার, কোন চ্যাপ্টারগুলো ওয়েটেজ সবচেয়ে বেশি, তার মানে অ্যাটমিক স্ট্রাকচার। অ্যাটমিক স্ট্রাকচার, কেমিক্যাল বন্ডিং, ইকুইলিব্রিয়াম, ম্যাক্সিমাম ওয়েটেজ, তাই তো? যা বুঝলে। শুনছো আমার কথা? একদম হ্যাঁ স্যার। একদম হ্যাঁ স্যার। একদম সহজ দিয়ে শুরু করি আমরা তাহলে, একদম ইজি দিয়ে। তাহলে একবার এই যে 73 নাম্বার কোশ্চেনটা করার চেষ্টা করো, দেখি নিজেরা করো, তার সঙ্গে আমিও সলভ করবো। আমি 2 মিনিট টাইম দেবো, তারপরে দেন আমি সলভ করবো। সবাই চেষ্টা করো। হয়ে গেলে বলবেন। হয়েছে সবার? আমি বলবো অ্যান্সারটা? শুনতে পাচ্ছ না নাকি তোমরা? হ্যাঁ স্যার, পাচ্ছি, অ্যান্সারটা বলে দিন। বলছি করা হয়েছে, হবে স্যার। কোনো রেসপন্স নেই কেন? হ্যালো স্যার, শুনছি। বি হতে পারে স্যার। আমি তো ওটার জন্যই বসে আছি, শোনার জন্য। বাকিরা কি করছে, অ্যান্সার কোথায়? তাকিয়ে দেখো একবার, কি কি চেয়েছে ভালো করে বুঝবে। 4টে টার্ম চেয়েছে। দেখো, নাম্বার অফ সেলস অকুপাইড, সেকেন্ড টার্ম চেয়েছে সাবসেলস, থার্ড চেয়েছে ফিল্ড অরবাইটালস, ফোর্থ চেয়েছে আনপেয়ার্ড ইলেকট্রনস। যাই চাক না কেন, তোমাকে আগে কপারের ইলেকট্রনিক কনফিগারেশন করতে হবে। কপার 29, দেখো এক্সেপশন ধরেই প্রশ্ন দিয়ে দিয়েছে। হিসাব মতো কি হচ্ছে, আর্গন 3d10 4s1, কিন্তু প্রশ্নে তোমাকে কপার দেয়নি, প্রশ্নে তোমাকে কি দিয়েছে, কপার প্লাস। আর কপার প্লাস পড়লে কি হচ্ছে, আর্গন 3d10। 3d10-এর যদি তুমি একটু অরবাইটাল ডায়াগ্রাম আঁকো, তাহলে বুঝতে পারবে হুন্ডের সূত্রানুসারে সবকটা ইলেকট্রন ফুলফিলড হয়ে গেছে আমাদের। তাহলে আনপেয়ার ইলেকট্রন কটা হলো বলো? আনপেয়ার ইলেকট্রন আছে? নেই তো নিশ্চয়। না স্যার, জিরো।
তাহলে আনপেয়ার ইলেকট্রন না থাকলে তুমি নিজেই বুঝতে পারছো যে এইটা কাটা আর এইটা কাটা। দেখো এরও জিরো আছে, এরও জিরো আছে, হ্যাঁ কি না বলো? এরপরে ভাবো একবার তুমি, এর পরে কি হতে পারে। তাহলে তুমি এক কাজ করো, কটা সেলস অকুপাইড বলেছে তুমি দেখো তো একবার, যে আর স্যার অরবাইটাল তিনটে। তিনটে সেল, হ্যাঁ তিনটে সেলই অকুপাইড। কারণ তুমি যদি আর্গন পর্যন্ত কনফিগারেশন করে নাও তাহলে তোমার আসবে 1s2 2s2 2p6 3s2 3p6 3d10, হ্যাঁ কি না বলো? তাহলে এখানে কটা সেল আছে দেখো তো, হাইয়েস্ট এন কত? 3 তো। তাহলে হাইয়েস্ট এন 3 আছে, মানে এই অ্যান্সারটা হবে আমাদের, এটাও হবে না। আমি একবার ক্রস চেক করে নিই আরেকবার, সাবসেল কটা আছে বলো। দেখো তাকিয়ে দেখো, এস এ সাবসেল, এস হচ্ছে একটা, এখানে এস হচ্ছে একটা, দুটো, সাবসেল মানে কি কি রয়েছে তাই তো, এস, স্যার ছটা। এস দুটো, বলো কি বলছো? স্যার বলুন ছটা। ছটা কোন সেন্সে বলছো? স্যার ওই যে এস এর দুটো আছে, পি এর দুটো, আর থ্রি তিনটে, এই মানে থ্রি দুটো। মানে অ্যাকচুয়ালি ও ঠিকই বল, হ্যাঁ মানে বলতে চাইছো তোমাকে যে ও এস এ কটা থাকছে, পি এ কটা থাকছে, আর ডি এ কটা থাকছে। এখানে তো তোমার তো ডি তে তোমার ইলেকট্রন রয়েছে কটা মতো বলতো, 10টা। আর তোমার চেয়েছে এখানে ফিল্ড অরবাইটালস। আচ্ছা অরবাইটালস ফিল্ড কটা আছে দেখো তো, গোনো একবার। দেখো এটা থেকে তুমি অ্যানালিসিস করতে পারবে, এখানে 14টা আছে, এখানে 15টা আছে। যদিও অ্যান্সার বি হয়ে গেছে, তাও একবার ক্রস চেক করে নাও 14টা না 15টা মোট অরবাইটালস কটা ফিল্ড আছে দেখো একবার। আমি দেখো নিচের এই ছবিটা দিকে তাকাও, যেটা আমি গ্রিন কালারে করছি আমি, দেখো এইগুলো তো সব ফিল্ড আছে। আর ডিতে 5টা অরবিটাল, দেখো তো সবাই ফিল্ড আছে কিনা। আমি একটু তোমাকে এখানে লাল ক্রস করছি, বুঝতে পারবে। দেখো দেখো এখানে একটা, দেখো দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা। নটার পরে কটা হচ্ছে আমাদের? 10টা, 11টা, 12টা, 13টা, 14টা। দেখো 14টা মিলে গেল তাহলে। তাহলে অ্যান্সার কি হলো? তাহলে অপশন বি। সবাই বুঝতে পারলে তাহলে কি করে অপশন এলিমিনেট করা হচ্ছে? রেসপন্স পাই না, বুঝতে পারলো কি পারলো না? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। বেশ ঠিক আছে। বলছি এই রিলেটেডই অ্যাটমিক স্ট্রাকচারে আর একটা প্রশ্ন দেখা, এটাও দেখে নাও একবার তুমি তাহলে। দেখো ডি লেখা আছে ওয়াইজেড, ডি ওয়াইজেড মানে তুমি বলো তো কোথা দিয়ে আছে? ফাইন্ডিং ইলেকট্রনস অফ ডি ওয়াইজেড। সেই অরবিটাল ডায়াগ্রামগুলোকে মনে পড়ছে? তিনটে অরবিটাল সেম টাইপে আছে, একটা ডি এক্স ওয়াই, একটা ডি ওয়াইজেড, আর একটা ডি এক্স জেড, মনে পড়ছে? তিনটে আমি বললাম যে যদি যদি ডি সাবসেল হয় তার টোটাল 5টা অরবিটাল, একটা ডি এক্স ওয়াই, একটা ডি ওয়াই জেড, একটা ডি এক্স জেড, আর দুটো নাম হচ্ছে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর ডি জেড স্কোয়ার। এই দুটো একই রকম টাইপের। একই রকম টাইপের কেন হয়? এই দুটো অ্যালং দ্য অ্যাক্সিস হয়ে যায়। এই দুটো, এই তিনটে একই রকম টাইপের কেন হয়? এটা বিটুইন টু অ্যাক্সিস হয়ে যায়, বিটুইন টু অ্যাক্সেস হয়ে যায়। আর ডি জেড স্কোয়ারটা কেন ইম্পর্টেন্ট? কারণ এর দুটো লোব থাকে আর বাকি সবার 4টে করে লোব থাকে। এই একটা ইনফরমেশন এখান থেকেও প্রশ্ন দিতে পারে। তোমাকে প্রশ্ন তোমাকে কি করেছে তোমাকে বলো একবার, বলেছে যে probability of finding electrons in dxy। তাহলে এর যদি ছবিটা আঁকার চেষ্টা করো, এর তো ছবি এরকম দাঁড়াবে, এটা হচ্ছে ডি ওয়াই, এটা ডিজে, তাহলে এটার নাম হচ্ছে ডি ওয়াই জেড। তাহলে ইলেকট্রনকে তুমি কোথায় পাবে, এই হচ্ছে ওদের প্রশ্ন। আর তোমাকে ছবি ওকে দিলাম, অ্যাক্সিসও ডিনোট করে দিলাম,
ব্যাপারটা বুঝিয়ে দিলাম, এবার তুমি একটু প্রেডিক্ট করো যে কোনটা অ্যান্সার হতে পারে বলে মনে হচ্ছে তোমাদের। অপশন ডি। বলো। স্যার অপশন ডি টা আনসার হবে কি? অপশন বিটা কি মনে হচ্ছে দেখো তো একবার তুমি। বলছি যে ওয়াইজ স্যার অ্যালং ওয়াই এন্ড জেড অ্যাক্সিস হবে। তাই কি আছে? স্যার আপনি কি বলছিলেন আরেকবার বলুন। দুটো অপশন তো বলেই দিলে, আর দুটোকেও বলে দাও, তাহলে তো হয়ে যায়। আমার কথাটা বুঝতে পারলে না? স্যার কি বলতে গিয়ে আটকে গেলেন ওটা একটু বলুন। আমি বললাম ছবিটার দিকে একবার তাকাও, তাকিয়ে বোঝার চেষ্টা করো যে স্যার তুমি ডি এরটা হবে তো। হ্যাঁ, যে ডি বললো তারটা আমার মনে হচ্ছে ঠিক হচ্ছে, বাকিটা কি স্যার আমি ডিটাই বললাম, আমি বি বলিনি স্যার। 45 অ্যাঙ্গেল করবে তো ওটা। লাস্টে গলার জোরটা কার বললো যে স্যার ডিটাই বললাম? আচ্ছা আমি সৈকত। কি প্রথমে বললেন কেন? স্যার ওটাই বলেছিলাম আসলে স্যার আমি। আস্তে আস্তে বলেছিলেন নাকি? আচ্ছা নেটওয়ার্কটা প্রবলেম আছে তো একটু। স্যার ওটা একটু বুঝিয়ে দিন। এখন তাকিয়ে দেখো, ইলেকট্রন তো দেখো, এই দেখো আমার ছবির দিকে তাকাও, নজর রাখো। এটা তো ওয়াই আর এক্স, এই দিকে তো নেই, আছে তো এদের মাঝখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। এরকম 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। এই যদি ওয়াই অ্যাক্সিস হয়, এটা যদি জেড অ্যাক্সিস হয়, তাহলে তাহলে তো উত্তরটা আসছে না গো, তোমার তো জেড দিয়ে দিল, হ্যাঁ কি না? কথাটা বুঝতে পারলে? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, শেষেরটা ভালো হয়ে গেছে। শেষেরটা হবে? না স্যার ওটা ওয়াই জেড হলে হতো হ্যাঁ, একসাথে। এই দেখো এখানে দেখো 45টা ঠিকই আছে, কিন্তু তোমার এখানে তো শুধু জেড দিয়ে দিয়েছে। স্যার তা এটা তো পার্সিয়ালি ঠিক বলতে পারি। বলছি তাহলেও সমস্যা নেই, তোমাকে একটা কথা বলো, এটা তো কারো অ্যালং যে কোনো, হচ্ছে না, হ্যাঁ এটাই তো স্যার যে কোনো একটার সঙ্গে তো করবে কোনো 45 সমস্যা ডিগ্রি নেই। ওয়াই বা জেড। যে কোনো একটা মানে ইন বিটুইন ওয়াই অ্যান্ড জেড বলা উচিত ছিল, ঠিকই আছে, অসুবিধা নেই, 4 নম্বর অপশনটাই ঠিক আছে। কিন্তু এটা ইন বিটুইন ওয়াই অ্যান্ড জেড, এই ওয়াই আর জেড এর মাঝখান দিয়ে কে আছে তুমি বলো? এটা এক্স আছে, তাহলে এটা অ্যালং দ্য এক্স অ্যাক্সিস হতে পারে। কিন্তু এখানে তো শুধু অ্যালং এক্স অ্যাক্সিস তো না, দেখো ওয়াই অ্যাক্সিস হবে না তার জন্য ভুল, দেখো জেড অ্যাক্সিস হবে না তার জন্য ভুল, দেখো ওয়াই আর এক্স অ্যাক্সিস বরাবর তো হচ্ছে না সেই জন্য ভুল। কথা বুঝতে পারলে? জেড এর তো এ তো জেড বরাবর বলবো যে জেড এর সঙ্গে 45 ডিগ্রি, তাই হচ্ছে নাকি? তুমি দেখে নাও, যদি এইদিকে জেড থাকে তাহলে তার 45 মানে তো এইটা, তা তো ঠিকই আছে। বুঝতে পারলে? সকলে বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। বেশ। বলছি যে এবার ধরো তোমাকে এইটা বলে দিই, এই কেমিক্যাল বন্ডিং এর এটা করো দেখি একবার। না অ্যাটমিক স্ট্রাকচার আরো একটা আছে, ওটা করে দিই আগে আগে, দাঁড়াও। এখানেও দুটো আছে, এই দুটোকে দেখে নাও। এটাকে বলেছে যে ক্যারি 2 মার্কস, 1 or more অপশন আর কারেক্ট, নো নেগেটিভ মার্কস। খেয়াল করবে কিন্তু লিম্যান সিরিজ মনে আছে, এইভাবে অরবিটগুলো রয়েছে, হ্যাঁ স্যার। প্রথমটায় বোধহয় লিম্যান, তাই তো? হ্যাঁ স্যার ওয়ান থেকে যেগুলো হবে সেগুলো। মানে ওয়ানে যেগুলো নামবে হবে, মানে ওয়ানে যেগুলো নামবে, তাই তো? হায়ার এনার্জি থেকে কোথায় নামবে বলো তো? ওয়ানে নামবে। এবার বলো তো ওয়ানে কোথায় কোথায় না, কথাটা বুঝতে পারলাম? আর যারা বুঝতে পারছো না এ আর সি। হ্যাঁ, বলছি যে যারা বুঝতে পারছো তারা বুঝতে পারলে কথাটা, যে লিম্যান সিরিজে অলওয়েজ গ্রাউন্ড স্টেটটার নাম কি বললাম? ওয়ান। কি বললাম? লিম্যানের জন্য অলওয়েজ N1টা 1, আর N2 কত হতে পারে? 2, 3, আপার পর্যন্ত যা খুশি হতে পারে। দেখো এখানে N1টা 2 আছে মানে ভুল, N1টা 3 আছে মানে ভুল, N1টা 1 আছে এবং তার থেকে হায়ার আছে, অসুবিধা নেই, N1টা 1 আছে তার থেকে হায়ার আছে, অসুবিধা নেই। কোনটা অ্যান্সার তাহলে? এটার অ্যান্সার হলো তাহলে
এ অ্যান্ড AC সি। বুঝতে পারলে? দেখো তারপরেরটা দেখো, ল্যাঙ্গুয়েজ একটু হয়তো ঘুরিয়ে পেঁচিয়ে তোমাকে দিয়েছে হয়তো। বলছে দ্য সেট অফ 4 কোয়ান্টাম নাম্বারস অফ এ সিঙ্গেল পি ইলেকট্রন হ্যাভিং n প্লাস, এটা এল মনে হয়, n প্লাস এল লেস দ্যান ইকুয়ালস টু 4। একটা কথা ভাবো, এবার লজিক লাগাও। তোমাকে বলেছে যে n প্লাস এল লেস দেন ইকুয়ালস টু 4, তাহলে এটা হতে পারে, এটা তুমি এটাকে ভাবছো এনটাকে 4 ভাবছো, এলটাকে 0 ভাবছো, এনটাকে 3 ভাবছো, এলটাকে 1 ভাবছো, এটাকে 2, এটাকে 2, এইটা ভাবা যায় না, কারণ তার থেকে এল 1 কম হবে, হ্যাঁ কি না? এটা হতে পারে, হ্যাঁ স্যার এটা হতে পারে 3 প্লাস 0, কারণ 4-এর কম হবে বলেছে বা 4-এর সঙ্গে সমান হবে বলেছে। তাই না? 3 প্লাস 0 হতে পারে। আবার দেখো 2 প্লাস 1 হতে পারে, 1 প্লাস 1 তো না। আর কোনো অপশন আছে? আর কিছু মাথায় আসছে যে 4-এর কম আর কিছু হতে পারে? কারো কিছু মাথায় আসছে? এইটা মানে কি 2p, এটা মানে কি 3s, এটা মানে কি 3p, এটা মানে কি 4s। আর কিছু মাথায় আসছে? 4-এর কম 3, 3 নিয়ে তো আমরা দুটো করলাম, 3 নিয়ে আর কিছু হয়? 3 নিয়ে আর কিছু মনে হচ্ছে হয় না। আর তোমার 2 দিয়ে করলে আর একটা হতে পারে না, 2 প্লাস 0 তো করতে পারি আমরা, তাহলে 2 আসবে। আর একটা 1 প্লাস 0 করতে পারি, 2s। আর কিন্তু স্যার ওইগুলো তো অপশনে নেই। আমি সব পসিবিলিটিস দেখে নিচ্ছি আর কি, এতগুলো পসিবিলিটিস হতে পারে। আর কিছু মনে হয় হতে পারে না। দেখো 4-এর কম বা 4-এর সমান আর কিছু হতে পারে? 1p তো হয় না, 2s 2p হয়ে গেছে, 3s 3p হয়ে গেছে, 3d হবে না, 4s টাই শুধু হবে, আর কিছু অপশনে থাকার কথা নয়। দেখো ম্যাক্সিমাম পসিবিলিটিস এর মধ্যে আসতে পারে। এবার তোমাকে তো অপশনে এতগুলো থাকবে না, স্বাভাবিক কথা, তোমাকে আবার কাটতে হবে বসে বসে। দেখো 3p, এত খাটতে হতো না, তুমি অন্যভাবেও খাটতে পারতে। কিরকম ব্যাপারটা বলো তো? দেখো n প্লাস এল, দেখো 4, দেখো 4, দেখো 3, দেখো 3, এ কথা তাহলে ঠিকই আছে। দেখো এল যদি 1 হয় তাহলে এম এর মান -2 হয় না, কারণ এল যদি 1 হয় এম এর মান হয় -1, 0 আর +1, তাহলে এইটা অ্যাকচুয়ালি ভুল হয়ে গেছে। দেখো এটা যদি 1 হয় এটা 0 হতে পারে, মানে এটা ঠিক আছে। এটা 1 হলে -1 হতে পারে, এটা 1 হলে -2 হতে পারে না, কারণ বেশি হবে না। তাহলে তোমার অপশন সি অ্যান্ড বি অ্যান্সার। বুঝতে পারলে? তাহলে আমাকে এত খাটতে হতো না। দেখলে আমি এটা ফালতু পরিশ্রম করলাম, এইখানে অপশন দেখে দেখে কেটে দেওয়া যাচ্ছে। সবার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার বেশ। অ্যাটমিক স্ট্রাকচারে 4টে কোশ্চেন করলে, আরো দুটো নিউমেরিক্যাল ছিল মনে হচ্ছে আমার, এদিকে আর নেই। এবার কেমিক্যাল বন্ডিংটা উল্টো দিক থেকে যায়। আমরা আগে একটা কাজ করি, স্যার আমরা স্যার সাবসেল বার করলেন কিভাবে ওটা একবার বলবেন? কোনটা বলো? ওটা 73টা। বেশ, যাচ্ছি আমি ওটাকে, আমি এই দিক থেকে উল্টো দিক দিয়ে যাই আগে। বলছি এখানে দেখো অর্গানিকের দুটো আছে, দুটোকে আমরা করে নিই আগে একবার। তোমাকে বলেছে যে হাউ মেনি টার্সিয়ারি অ্যাটমস, আমি খুব সম্ভবত তোমাকে আগের দিন করিয়েছিলাম নিট 2024-এর কোশ্চেন, সেখানে এটা হয়তো ছিল কোশ্চেনটা। টার্সিয়ারি অ্যাটম মানে কত ডিগ্রি বলো তো? 4 ডিগ্রি। 4 ডিগ্রি কার্বন তাকে বলবো যে কার্বন ডাইরেক্ট 4টে কার্বনের সঙ্গে যুক্ত। দেখো এই কার্বন কটার সঙ্গে যুক্ত দেখো তো? একটার সঙ্গে। এই দেখো এর সঙ্গে যুক্ত। এটা কটার সঙ্গে যুক্ত? এর সঙ্গে, এর সঙ্গে, এর সঙ্গে, মানে কত ডিগ্রি? 3 ডিগ্রি। এটা কত ডিগ্রি? 1 ডিগ্রি। এটা কত ডিগ্রি? 2 ডিগ্রি। এটা 1 ডিগ্রি, এটা 1 ডিগ্রি, এটা 1 ডিগ্রি। দেখো এই মাঝের কার্বনটার দিকে তাকিয়ে দেখে নাও। এবার টিক মারছি আমি। দেখো এটা 4টের সঙ্গে তো 4টা, 4 ডিগ্রি কটা আছে বলো? একটা। ব্যাস, তাহলে উত্তর হবে তাহলে 1। ঠিক আছে, বোঝা গেছে? স্যার টার্সিয়ারি 3 ডিগ্রি হয় না? সরি, হ্যাঁ হ্যাঁ, একদম একদম সরি।
টার্সিয়ারি তো 3 ডিগ্রি হয় গো। স্যার 4 নম্বরটা তো বিউটানারি। এক মিনিট দাঁড়াও, আচ্ছা। আমি একটু কারেক্ট করে নিই। থ্যাংক ইউ। টার্সিয়ারি মানে তো 3 ডিগ্রি, তাহলে 3 ডিগ্রি কটা পেয়েছি আমরা? অ্যান্সার একটাই হচ্ছে, কিন্তু আমরা অ্যাকচুয়ালি ভুল জাজ করেছিলাম। টার্সিয়ারি মানে তো 3 ডিগ্রি, কোয়াটারনারি মানে 4 ডিগ্রি। ঠিক আছে, নিচে সম্ভবত 4 ডিগ্রি চেয়েছিল, ওটা বলতে গিয়ে লিখে ফেলেছিলাম। যাই হোক, ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পারলে। 3 ডিগ্রি খুঁজে পেলে একটাই তো আসছে নাকি? হ্যাঁ স্যার, একটাই আসছে। এই দেখো, CH2 সঙ্গে কানেক্টেড, CH3 সঙ্গে কানেক্টেড, CH3 সঙ্গে কানেক্টেড, কে কানেক্টেড? এই দেখো এই CH টা, তাই এটা 3 ডিগ্রি, একটাই হলো, তাই একটা অ্যান্সার। আর লাস্টেরটাকে একটু বলতে পারবে? এটা হয়তো না বলতে পারাই স্বাভাবিক কথা। ফলোয়িং অ্যালকোহলকে তুমি ফাস্টার রিয়াকশন করে, এই রিয়েজেন্টটাকে চিনে রাখো। এর নাম হচ্ছে লুকাস রিয়েজেন্ট। লুকাস রিয়েজেন্ট কি করে? কোনো একটা ক্লোরাইডের অধক্ষেপ ফেলে দেয়, প্রেসিপিটেশন ফেলে দেয়। এর রিঅ্যাক্টিভিটি রেট কেমন? 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। 3 ডিগ্রি কতক্ষণে করে? ইনস্ট্যান্ট করে, চোখের পাতা ফেলতে ফেলতে। 2 ডিগ্রি 5 মিনিট পরে রেসপন্স করে। এটা রেসপন্স আইদার করে না কিংবা সারা দিন নিয়ে নেয়, হোল ডে। ওকে, তাহলে তুমি বলো, বলছে ফাস্টার রেট তার মানে কোনটা অ্যান্সার হবে বলো তো? ফাস্টার রেট মানে 3 ডিগ্রি খুঁজছে, হ্যাঁ কি না? পেন্টানল মানে 1 2 3 4 5, তার সঙ্গে OH, তার মানে এটা 1 ডিগ্রি, এটা তো অ্যান্সার হলো না। 2 পেন্টানল, 1 2 3 4 5, দেখো এখানে OH আছে, তাহলে এইটা OH-টা যে কার্বনের সঙ্গে যুক্ত সেটা এর সঙ্গে যুক্ত আর এর সঙ্গে যুক্ত, মানে কত ডিগ্রি হলো এটা? তাহলে 2 ডিগ্রি। 2 মিথাইল বিউটানল মানে 1 2 3 4, 2 মিথাইল আছে, 2 মিথাইল বিউটানল, তাহলে এইখানে আছে 2 আছে 3 মিথাইল, ডিগ্রি। এখানে আছে OH, এ তো 1 ডিগ্রি হয়ে গেল। 2 মিথাইল বিউটান 2 অল, বিউট মানে 4টে কার্বন, এখানেই OH আছে, আর 2-তেই কি বলেছে? মিথাইল আছে, তাহলে দেখো তো এই OH-টা কত ডিগ্রি হচ্ছে? 3 3 ডিগ্রি। ডিগ্রি হচ্ছে। তাই অ্যান্সার কোনটা হবে তাহলে? অপশন ডি অ্যান্সার। তাহলে 85টা কোনটা অ্যান্সার হলো? অপশন ডি। লজিকটা বুঝতে পারলে লুকাস রিয়েজেন্ট কি পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, তাহলে কি লিখবে? জিঙ্ক ক্লোরাইড আর হচ্ছে গিয়ে কনসেন্ট্রেটেড HCl এর মিশ্রণকে লুকাস রিয়েজেন্ট বলা হয়। এটা কি কাজে ব্যবহৃত হয়? লিখবে টু আইডেন্টিফাই অ্যালকোহলস, অর্থাৎ 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি, কোনটা রেসপন্স করে? 3 ডিগ্রি ইনস্ট্যান্ট ঘোলাটে ভাব নিয়ে চলে আসে। এটা প্রেসিপিটেশন বলাটা অন্যায়, এটা ঘোলাটে ভাব নিয়ে চলে আসে, একটা সেই অস্পষ্ট একটা ঘোলাটে ভাব নিয়ে চলে আসে। আর 2 ডিগ্রি আফটার 5 মিনিট মানে রিয়াকশনটা করে, আর 1 ডিগ্রি আইদার রিয়াকশন করবে না কিংবা সারাদিন লাগিয়ে দেয় রিয়াকশন করা, মানে অনেক টাইম লাগে। হয়েছে অর্গানিক দুটো। স্যার এটা রেকর্ডেড থাকছে তো? কোনটা? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে স্যার। তারপরে দেখো 83টা পেয়ার্স, কেমিক্যাল বন্ডিং এর প্রশ্ন। পেয়ার্স অফ স্পিসিস হ্যাভিং আইডেন্টিক্যাল শেপস, তাদের শেপটা সমান হবে। তুমি ইলেকট্রন কাউন্ট করেও করতে পারো, আবার অন্যভাবেও করতে পারো। দেখে নাও একবার, বোরনের ভ্যালেন্স সেলে কটা ইলেকট্রন আছে দেখো তো? 3টে, 2,3, ফ্লুরিন 3টে, তাহলে মোট কটা ইলেকট্রন? 6টা। ফসফরাসের 5 আর 3 8টা, তাহলে নিশ্চয়ই এর আর এর স্ট্রাকচার সেম হবে না, কারণ এর একটা লোন পেয়ার চলে আসবে, ওরও লোন পেয়ার নেই। কার্বনের সঙ্গে ফ্লুরিন, কার্বনের 4টে, এর 4টে, মোট হলো 8টা, কিন্তু সালফারের 6টা, ফ্লুরিনের 4টে, মোট হলো 10টা, তাহলে এটাও সেম হবে না, কারণ এর একটা লোন পেয়ার চলে আসবে। বেশ, পি মানে হচ্ছে 5টা, ফ্লুরিন 5টা, মোট হলো 10টা, ব্রোমিন হলো 7টা, ফ্লুরিন হলো 5টা, মোট হলো 12টা, তাহলে এরও একটা লোন পেয়ার আসবে, এটা অ্যান্সার হবে না, তাহলে অ্যান্সার হয়ে গেল আমাদের এইটা। তুমি দেখো, যদি আমি একটু এঁকে দিই তোমাকে, আমার এক্সিএফ টু স্ট্রাকচার যদি ড্র করো বা পুরোনো ভিডিওস দেখো বুঝতে পারবে এক্সিএফ টু এরকম দেখতে হয়। এর স্ট্রাকচারের নাম কি ছিল? সরল রৈখিক, দ্যাট ইজ লিনিয়ার। আর কার্বন ডাইঅক্সাইড তো সকলেই জানো এরকম দেখতে হয়, এরকম। এর স্ট্রাকচারের নাম কি? লিনিয়ার। তাহলে দুজনেরই শেপ কি হলো? একই হলো, তাই এইটা হচ্ছে
অ্যান্সার। তাহলে এখানকার অপশন সি হচ্ছে অ্যান্সার। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। বেশ, তাকি দেখো এই একটা জিনিস তোমাকে রিয়াকশন তোমাকে এখানে অ্যারো চিহ্ন দিতে ভুলে গেছে, তোমাকে কেপি কেসি রেশিও বলতে চেয়েছে। তুমি একটুখানি নজর দাও যে আমরা জানি যে কেপি সমান কেসি ইন্টু আর টি টু দি পাওয়ার ডেল্টা এন। প্রশ্নে চেয়েছে কেপি বাই কেসির যে রেশিওটা, তাহলে এর রেশিওটা ভ্যালু কত? আর টি টু দি পাওয়ার ডেল্টা এন। এবার প্রশ্ন হচ্ছে ডেল্টা এন কত হবে? ডেল্টা এন মানে গ্যাসিয়াস রিয়াক্ট্যান্ট। দেখো ডান সাইডে গ্যাসিয়াস আছে, হ্যাঁ আছে। কটা আছে? একটা আছে। মাইনাস গ্যাসিয়াস প্রোডাক্ট মাইনাস গ্যাসিয়াস রিয়াক্ট্যান্ট। প্রোডাক্ট সাইডে CO2 একটাই ছিল, তাই আমি এক লিখলাম। রিয়াক্ট্যান্ট কটা আছে দেখো তো, এ দেখো গ্যাস আছে, এটাও গ্যাস আছে, এটা একটা, এটা হাফটা, তাহলে এক প্লাস হাফ, কেটে কুটে দেখো তো মাইনাস হাফ আসছে। তাহলে মাইনাস হাফ কোনটা আছে? আচ্ছা। মাইনাস হাফ মানে কোনটা দেখো তো একবার, এ এরটা অ্যান্সার হয়ে গেল, তাই তো? আর টি টু দি পাওয়ার মাইনাস হাফ, এটা মানে 1/RT টু দি পাওয়ার হাফ, আর হাফ মানে রুট। অ্যান্সার বুঝতে পারলে 82 এরটা? হ্যাঁ স্যার। বেশ, এটা নিজেরা একবার চেষ্টা করবে, এটাকে আমি লিখে দিলাম কোন কনসেপ্ট, ফ্যাজান্সের রুল চেষ্টা করবে। ইজি ওয়ে তো ভাবা যায়, আর যদি কোনো প্রবলেম হয় তাহলে ফ্যাজান্সের রুল ফেলে দেবে। আর এটা একটা ইকুয়াল প্রশ্ন, এটা একটা ম্যাথ রয়েছে, এটা সলভ করে আমি তারপরে তোমাদের করে দেবো। আর এটাও তুমি ভাবতে পারতে যে নাম্বার অফ ইকুয়াল নাম্বার অফ সিগমা বন্ডস অ্যান্ড পাই বন্ডস, এটা উত্তর মনে হচ্ছে এইটা হয়ে যাবে। প্রশ্ন হচ্ছে কেন? তুমি যদি XeOF4 এর স্ট্রাকচার ড্র করো তাহলে এরকম স্ট্রাকচার পাবে। তাহলে ডাবল বন্ড মানে কি, একটা সিগমা একটা পাই। তারপর দেখো এখানে এর মোট কটা সিগমা আছে? চারটে সিগমা আছে অ্যান্ড চারটে পাই আছে। তোমাকে চেয়েছি ইকুয়াল নাম্বার অফ সিগমা অ্যান্ড পাই বন্ডস, তাহলে এটা অ্যান্সার হয়ে গেল। বুঝতে পারলে কথাটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বেশ, এবার দেখো কারেক্ট অর্ডার অফ বন্ড ডিসোসিয়েশন এনার্জি। দেখো বন্ড অর্ডার বাড়লে স্টেবিলিটি কি হয়? বাড়ে। আর স্টেবিলিটি বাড়লে বন্ড ডিসোসিয়েশন এনার্জিও বাড়ে। তাহলে এক কাজ করি, আমি এই ভদ্রলোকগুলোর বন্ড অর্ডারটা আগে মনে থাকলে ভালো, আর না হলে ক্যালকুলেশন তোমরা করে নেবে। নাইট্রোজেনের বন্ড অর্ডার 3 হয়, সবাই জানো। নাইট্রোজেন ট্রিপল বন্ড করে, অক্সিজেন ডাবল বন্ড করে, এটাও তোমরা জানো। কিন্তু O2 মাইনাসটা তোমরা জানো না। O2 মাইনাস অ্যাকচুয়ালি হয় তোমার 8 বন্ডিং আছে, -5/2 মানে 1.5 হয়ে যায়। তাহলে একটা কথা বলো তো, সবচেয়ে বেশি কার শক্তি লাগবে বন্ড অর্ডার কার বেশি? নাইট্রোজেন। তাহলে নাইট্রোজেন দিয়ে স্টার্ট, কেটে দাও। নাইট্রোজেন দিয়ে স্টার্ট, তারপর অক্সিজেন, মানে এটা কেটে দাও, এটা অক্সিজেন আছে, অ্যান্সার হয়ে গেল সি। বুঝতে পারলে? কার কোনটা বুঝতে প্রবলেম হলো এই পর্যন্ত কিছু বলবে? না স্যার। 73 সাবসেলটা কিভাবে বার করলেন ওটা বলুন। হ্যাঁ, যাই। আর একটা কেউ একজন প্রশ্ন করেছিল SO3 নিয়ে একটা স্ট্রাকচার, তাই না? ওটা তো আমি হ্যাঁ স্যার আমি করে হ্যাঁ, আমি একবার তোমাকে দেখিয়ে দিচ্ছি, বেশ তো? আমি এঁকে দিচ্ছি একবার, তুমি একটু, আমি ওই আঁকাটা বুঝতে পারছি না, বুঝলে তো? আমি একটু এঁকে দিচ্ছি, তুমি একটু মিলিয়ে দেখে নিও। SO3 স্ট্রাকচারটা কেমন হবে দেখো। এসের তো অ্যাকচুয়ালি তুমি বন্ডিং পারপাস দিয়েও ভাবতে পারো, আবার নন বন্ডিং পারপাস দিয়েও ভাবতে পারো। যদি নন বন্ডিং অর্থাৎ কোঅর্ডিনেট বন্ড করো তাহলে আমাদের এরকম স্ট্রাকচার দাঁড়াচ্ছে। তুমি বলবে যে স্যার ওটা তো ডাবল বন্ড হলো, তো তুমি এটাও করতে পারো। তুমি এবার এই দুটোকে কোঅর্ডিনেট বন্ড করে দিলে, এটাকে ডাবল বন্ড করে দিলে, আর যদি এটাকে ডাবল বন্ড করতে চাও
ব্যাস, এটা হচ্ছে স্ট্রাকচার। এবার তোমার হয়তো বইয়ের সঙ্গে এটা তোমার মিলছে না, হয়তো মাথায় মাইনাস চার্জ গেছে, তুমি মাথায় রাখবে এই যে আমি তোমাকে কালারগুলো দিলাম, এই দুটো যদি তুমি কোঅর্ডিনেট বন্ড কেটে দিয়ে নর্মালি একটা কোভ্যালেন্ট বন্ড করে দাও, তখন মাথায় মাইনাস চার্জ চলে আসবে। ব্যাস, এটা ভাববে তাহলেই হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে। আর একটা কেউ বললো ঠিক যে, আছে স্যার। হ্যাঁ, কেউ বললো 73 কোশ্চেনটা, নাম্বার অফ সাবসেলসটা তো হ্যাঁ স্যার। এদিকে তাকিয়ে দেখো একবার, ওরা কিভাবে কাউন্ট করেছে বলো তো। এই দিকে দেখো, দেখো 1s এর জন্য কটা সাবসেল, 1s এ তুমি কোন কটা টাইপের সাবসেল পাচ্ছ? একটা পেয়েছো, একটা হলো। 2 এর জন্য 2s আর 2p মানে দুটো টাইপ পেয়েছো। 3 এর জন্য 3s আর 3p দুটো টাইপ পেয়েছো। আর 3d শুধুমাত্র আছে মানে একটা টাইপ পেয়েছো। তাহলে মোট কটা টাইপ হয়ে গেল দেখো তো একবার, 6টা। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। কিন্তু প্রশ্নটা এইভাবে না দিলেই ভালো করতো। ঠিক আছে। আচ্ছা স্যার, এই সাবসেল বের করার একটা ফর্মুলা আছে 12+1, ওটা দিয়ে করা যাবে না? না, ওটা তো সাবসেল বার করার ফর্মুলা নয় তো, ওটা তো অরবিটাল বার করার ফর্মুলা। অরবিটাল, নাম্বার অফ অরবিটালস, কক্ষক। সাবসেল মানে তো উপকক্ষ। অ্যাকচুয়ালি এখানে কত টাইপের উপকক্ষ এটাই জানতে চেয়েছে, মানে সাবসেল। ঠিক আছে। তাহলে দেখো তোমাদের অ্যাকচুয়ালি কোশ্চেন সলভ করানো হলো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 11টা হয়েছে। ঠিক আছে। আর বাকি যে 9টা থাকলো সে কটা তোমরা একটু সলভ করো, চেষ্টা করবে সলভ করার। আর বাকিগুলো আমি নেক্সট দিন করে দেবো। তোমরা একটা কাজ করো, তোমাদের কাছে হয়তো পিওয়াইকিউ হয়তো 23-এর পরে 22 বা আরো সালগুলো রয়ে গেছে, ওইগুলোও সলভ করো। দিয়ে ওই কটা স্যার 2 বছরই কেমিস্ট্রি পড়ছে। বলো। কেমিস্ট্রি তো এই হচ্ছে 2022 থেকে এসেছে। আর তাহলে আনপ্রেডিক্টেবল, তাহলে 22টাও সলভ করো তাহলে একবার, দিয়ে স্যার আমাকে। 22টা কঠিন আছে, 22টা কঠিন বিভিন্ন আছে। টাইপের কোশ্চেন গুলো। ঠিক আছে, তাহলে সলভ করলে তোমার তো ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্ট না। একটু সলভ করবে, না হলে আমি নিজে সলভ করে দেবো, তোমরা একটু বুঝবে কোন কনসেপ্ট থেকে প্রশ্ন আসছে, দিয়ে একটা আইডিয়া তাহলে আমাদের তৈরি হয়ে যাবে কি টাইপের প্রশ্ন আসে। ঠিক আছে। হুম। ঠিক আছে স্যার।